এসেছেন তো? হ্যাঁ। আচ্ছা, ওনাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আজকে সভার পরিচালনার জন্য ডক্টর কল্যাণ রুদ্র, ওনাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। দীর্ঘদিনের প্রবীণদের সাথী এবং গুণগ্রাহী ম্যাডাম। আর আমাদের অভিভাবক শ্রী রতন বসু মজুমদার, অধ্যাপক বদিউর রহমান এবং শ্রী কাজল সেন, ওনারা আসন গ্রহণ করুন। বক্তা হিসেবে, গায়ক হিসেবে আমাদের কাছে কিছু নাম জমা পড়েছে। এগুলোর বাইরেও আমরা যারা বক্তব্য রাখতে চান বা গান করতে চান, স্মৃতিচারণা করতে চান, তাদের নামগুলো সঞ্চালিতের কাছে দিয়ে যাবেন। আমাদের মধ্যে এত শোকবহ অবস্থার মধ্যেও উপস্থিত হয়েছেন প্রতুলদার সহধর্মণী আমাদের বৌদি, সর্বাণী বৌদি। ওনাকে অনুরোধ করব উনি মঞ্চে এসে উপস্থিত হন। আর একটি বই প্রকাশিত হবে, সেটি বোধিসত্ত্ব প্রকাশনার কর্ণধার সঞ্জয় মুখার্জি। উনি কিছুদিন আগে প্রতুলদার একটি দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলেন। কথা ছিল যে বইমেলায় বইটি প্রকাশিত হবে, কিন্তু সেটি পিছিয়ে দেওয়া হয় প্রতুলদার অসুস্থতার জন্য। সেটি আজকে প্রকাশিত হবে। বইটি বাইরে পাওয়া যাচ্ছে 30% কনসেশনাল রেটে। যারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করবে। এবার আমি সঞ্চালিকা শ্রীমতী বিশ্বনা রায়কে অনুরোধ করব যে সভার কার্যভার ঠিক নয়, সঞ্চালনাটা ডক্টর কল্যাণ রুদ্রর অনুমতিক্রমে উনি গ্রহণ করবেন। নমস্কার, আমি বিশাখা রায়। আজকে সভা সঞ্চালনা করার দায়িত্ব আমার উপর পড়েছে। মঞ্চে উপস্থিত সুধীজন, আমার সামনে উপস্থিত সুধীজনদের আমি শুভ সন্ধ্যা আর আমার শ্রদ্ধা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। আজকে আমরা প্রথমে অনুরোধ করব কাজল সেনকে কিছু বলবার জন্য। আজকে স্বাধিকার মঞ্চ বনভাসী আয়োজনে এই সভায় উপস্থিত থাকতে পেরে সুদূর পুরুলিয়া থেকে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি এই সভায় উপস্থিত 20 জনকে খরাদগ্ধ এক ফসলি পুরুলিয়ার জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। ওখানেও প্রতুল বাবুর স্মৃতিবাসর এবং স্মৃতিসভা নানান জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, আমরা খবর পেয়েছি। আমি মানভূম লোকসেবক সংঘের একজন সাধারণ কর্মী, কিন্তু তার পরিচয়ে আমি খুব আনন্দ পেতাম সব সময়। এই বোধহয় গত বছর কি তার আগের বছরও প্রতি বছর পয়লা বৈশাখে গাঙ্গুলি বাগান থেকে মঙ্গল যাত্রা আয়োজিত হয় এবং যাদবপুরে এসে সভা হয়। সেই সভায় প্রত্যেকবারই ওকে পেয়েছি
এবারে পেলাম না। উনি এমন একটি লোক ছিলেন, সমাজে এমন সব লোক থাকে গুণীজন যারা নিজেকে জাহির করেন না, শুধু সারের হয়ে জমিকে উর্বর করে এবং সেই উর্বর জমি থেকে ফসল ফলে। তার অগণিত গুণমুগ্ধ বন্ধু বান্ধব সেই সারের ফসল, সেই ফুটে ওঠা ফুলের সুগন্ধ আমরা পাচ্ছি, আশা করি দীর্ঘদিন ধরে পাব। আমি তার অরণ্য সবুজ কণ্ঠে গান শুনে এখনো আমার কানে পাচ্ছে। আমাদের সশ্রদ্ধ অভিনন্দন গ্রহণ করুন, তার স্মৃতি মনে চির জাগরুক হয়ে থাকবে। নমস্কার। আজকের সভা কি জন্য সেটা বলে দেওয়ার প্রয়োজন নেই, এবং এটা খুব অবিশ্বাস্য। আমার কাছে তো বিশেষত যখনই দেখা হয়েছে, কেবল ছেলে মানুষের মতন একটা গান, তো এই ছবিতে আজকে মাল্যদান অনুষ্ঠানটি করতেই হয়, কিন্তু তবু বিশ্বাস হয় না। আমি অনুরোধ করবো মঞ্চে যারা আছেন, এবং সর্বপ্রথম অনুরোধ করবো আমাদের বৌদিকে ছবিতে মাল্যদান করতে। প্রথমবার ছবিতে বৌদি তার শ্রদ্ধা নিবেদন করছেন। রতনদাকে অনুরোধ করবো ফজিলুর রহমান, উনি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। আজকে সভাপতি মহাশয় কল্যাণ রুদ্র, তিনি তার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। কাজল সেন, তিনি তার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। আমাকে একটু মার্জনা করবেন, বৌদি বৌদি বলে ফেলছি, ওনার নামটা বলা হয়নি, সেই জন্য সবাই চিনি আমরা তাকে। তিনি সর্বাণী মুখোপাধ্যায়। আপনারা যারা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে চান, আমাদের ফুল রাখা আছে, আসবেন একটু।
যারা যারা ফুল দিতে চান আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদনের পালাটি শেষ হলো। আমি সকলকে অনুরোধ করব নিজের জায়গায় ফিরে আমাদের পরবর্তী বিষয়টি নিয়ে এগিয়ে যাওয়া। আমরা এবার সভাপতি মশাইয়ের অনুমতি নিয়ে প্রতুলদার জন্য 1 মিনিট নীরবতা পালন করব। সকলকে অনুরোধ করা জানাই। সকলে আসন গ্রহণ করুন। আমি সঞ্জয় মুখোপাধ্যায় মশাইকে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। সঞ্জয় মুখোপাধ্যায় মশাইকে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। এই বইটি শ্রী সঞ্জয় মুখোপাধ্যায় বোধিসত্ত্ব প্রকাশনা সংস্থার তরফ থেকে দীর্ঘ 4 বছর ধরে বিভিন্ন সময় প্রতুলদার সঙ্গে দেখা করে এবং প্রতুলদার সঙ্গে আলাপচারিতার মারফত তার বইটি বার করেছেন। এটা বইমেলায় প্রকাশিত হওয়ার কথা ছিল,
প্রতুলদার অসুস্থতার জন্য উনি ভেবেছিলেন প্রতুলদা হাসপাতাল থেকে ফিরে এলে ওনাকে দিয়ে উদ্বোধন করাবেন। সে সৌভাগ্য আমাদের হলো না। আজকে এই সভায় আমরা এই বইটি সঞ্জয় মুখার্জি অনুরোধ করছেন বাইরে থেকে যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন। ওখানে গিয়ে তুলে উনি আর বাংলা তোলা। এই বইটি প্রতুলদার সঙ্গে আমার গত 4 বছরের কথোপকথনের ফসল। 21শে জুলাই আপনারা জানেন ব্রিগেডে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন। তারপর তাকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। আমি সাংবাদিক হিসেবে সেদিনকে তার কাছে প্রশ্ন করতে শুরু করেছিলাম। তারপর কোথায় সাংবাদিকতা, প্রতুলদার মতন মানুষের কাছে গেলে সেই সমুদ্রে নুনের বোতল মাপতে গেলে যা হয় আর কি, নুনের বোতল সমুদ্রে গলে যায়, তাকে আলাদা করে খুঁজে পাওয়া যায়। প্রতুলদার কাছে গিয়ে আমি একটা অন্য মানুষকে খুঁজে পেলাম। তিনি সত্যি প্রতুল দায়ী। আমার মাতৃ সম বয়সের তিনি, আমার মায়ের বয়সে তার বয়সে, কিন্তু তাকে ফোন করলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার পর্যন্ত কথা হতো প্রায় দিন। আজকে এই বয়সে বলতে পারি আমার বেস্ট ফ্রেন্ড ছিল। বৌদি আছেন সামনে, উনি জানেন কি প্রচন্ড আমাদের সঙ্গে কথা হতো, গল্প হতো। কি না নিয়ে এই বইটার মধ্যে আমি প্রতুলদাকে বলেছিলাম আত্মজীবনী লিখে যান একটা। ওদের আমি আত্মজীবনী লিখবো না, কারণ কিছু লিখতে হবে কিছু লিখতে হবে না, এটা আমি পারবো না। বরং তুমি যা চাও আমার কাছ থেকে নিয়ে নাও। তো সেইভাবে প্রতুলদার ছোটবেলায় পান্না নাম ছিল ডাকনাম। সেই থেকে শুরু, তার ছোটবেলায় তার বাবা তাকে কি করে বড় করেছেন, সেই থেকে তার ব্যক্তিগত জীবনের বড় হয়ে ওঠা, তার সঙ্গীত জীবন, তার রাজনৈতিক, তিনি কোনোদিনই কোনো দলের কর্মী ছিলেন না, কিন্তু রাজনীতির ঘাসা, তার যে ইমেজ কি করে গড়ে উঠলো তিনি জানতেনই না। তিনি বলছেন বন্দি মুক্তি আন্দোলনের মানুষ আমার গান গাইছে, আমি পাশ দিয়ে হেঁটে গিয়ে বলতে পারছি না গানটা বলতে, ওর ভুল আছে, কারণ ওরা মানবে না। ওরা জানে প্রতুল মুখার্জির গান, কিন্তু আমি প্রতুল মুখোপাধ্যায় জানতাম না। এই কথাগুলো এই বইতে লেখা আছে। এই বইতে পড়লে প্রতুল মুখোপাধ্যায়কে আপনারা আলাদা করে জানতে পারবেন। তাকে নিয়ে কিছু বিতর্ক, কিছু ভালোবাসার কথা, কিছু অন্তরের কথা, এবং কোন মুহূর্তে আমি বাংলায় গান গাই লিখেছিলেন, কিভাবে লিখেছিলেন, কিভাবে তার প্রকাশ হয়েছিল, তাই নিয়ে একটা চ্যাপ্টারও আছে। অনেক না জানার কথা আমি চেষ্টা করেছি আপনাদের জন্য তুলে ধরার। যদি ভুল করে থেকে ক্ষমা করবে। আর সেই মানুষটার কাছে যে তার জন্মদিনে এই বইটা তার হাতে তুলে দেওয়ার কথা ছিল, আমি পারিনি, ক্ষমা চাইছি। আজকে বৌদির হাতে তুলে দিচ্ছি। এটা বলার একটু বলার দরকার যে প্রতুলবাবুর ইচ্ছে ছিল বইটা বৌদির নামে উৎসর্গ করা, বইটা বৈদিকই উৎসর্গ করা আছে। আমি বইটা কল্যাণ রুদ্র মহাশয়কে আনুষ্ঠানিকভাবে তুলে দিচ্ছি, আমি বইটা নিয়েই পড়ছিলেন। কল্যাণ বাবুর কথাও এখানে লেখা আছে। ধন্যবাদ। একটা কথা বলে নিই, যদি কেউ বইটি গ্রহণ করতে চান, সংগ্রহ করতে চান, আজকে বিশেষ আমরা প্রতুলদাকে মানে সম্মান জানিয়ে যতদূর সম্ভব আমরা ছাড় দিয়ে সেটার ব্যবস্থা করেছি। বই প্রকাশের পরে আমরা আবার বক্তব্যে চলে যাব। রতন বসু মজুমদার আমাদের কিছু বলবেন তার অভিজ্ঞতার কথা। হ্যালো,
এরকম একটা দিন প্রার্থিত ছিল না। ফতুল্লার স্মরণ সভা, ফতুল্লার সঙ্গে সম্পর্ক 4 দশকেরও বেশি। বিশাল সেই অফিস, তার পাশে আরেকটু কাছে ধরুন, এটাই বলুন। আমি যে অফিসে কাজ করতাম ঠিক পাশের বাড়িটায়, ওই টিফিনের সময় একটা ছোট্ট গুমটি ঘরের ভেতর টিফিনের ব্যবস্থা হতো, তো সেখানে ফতুল্লাও যেতেন, নামিয়ে যেতাম। ওখানে একদিন আমার বন্ধু স্বরাজ অনুরোধ করলো যে একজন শিল্পী গাইবেন, তুই শুনিস নি তার গান, চলে আয় আমার বাড়িতে। তা ওর বাড়িতে গেলাম, সেই ঠাকুরগাছি থেকে অনেকটা পেরিয়ে ওই শিশু উদ্যানের কাছে আমি গিয়ে আবিষ্কার করলাম যে সেই গায়ক আর কেউ নন, আমি প্রায় প্রত্যেক দিন যার সঙ্গে কথা বলি তিনি সেই গায়ক। আমি জানতাম না। সেখান থেকে সম্পর্কটা আরো দৃঢ় হয়। তারপর যখন নকশাল আন্দোলনের সময় যে গানগুলো, যে প্রতিবাদী গানগুলো ফতুল্লার গলা দিয়ে বেরিয়েছিল বা ফতুল্লা লিখেছিলেন, সেই গান নিয়ে এই কথাটা, সেই প্রসঙ্গে উনি জানিয়েছিলেন যে মাওবাদী ছেলেরা গাইছে, ভুল গাইছে, আমি পাশ দিয়ে যাচ্ছি কিন্তু আমি ভুল শুধরে দিতে পারছি না, কারণ তখন অনেক ঘেরাটোপের মধ্যে থাকতে হতো। সংখ্যা তত্ত্বের একজন প্রথমে অধ্যাপনা এবং সেখান থেকে ব্যাংকে ওই বিভাগের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। তারপর তো আগেই চাকরি ছেড়ে দিলেন, মানে রিটায়ারমেন্টের আগেই তিনি চাকরি ছেড়ে দিলেন। তা আমি অসংখ্য কথা বলা সম্ভব নয়, আমি শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে ফতুল্লার প্রথম বাংলাদেশ যাওয়া। আর প্রথম বাধা বলে মনে করেছিলেন ফতুল্লা, সেটা হচ্ছে বৌদির অনুমতি নিতে হবে। আর এই অনুমতিটা না হলে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। আসলে তখন হৃদরোগ বলে একটা সমস্যা শুরু হয়েছে, হঠাৎ ব্রেনে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং ফেলে দেয় একেবারে। তা একটু নিয়ে দুশ্চিন্তা ছিল, আর বাকি সব ঠিকই ছিল, সাধারণভাবে যা হয়। তা ফতুল্লার সঙ্গে উনি বলেছিলেন একটা দিক কিন্তু আমি রাস্তা দিয়ে, মানে বাংলাদেশের মধ্য দিয়ে আসতে চাই। সেটা পুরোটা সম্ভব হয়নি, অনেকটাই হয়েছে। আমরা উড়োজাহাজে গেছি, সেখানে প্রতি মুহূর্তে ব্যস্ততা। ফেরার সময় আমরা ঢাকা থেকে যশোরে ট্রেনে এসে যশোর থেকে ফিরেছিলাম ওই বাংলাদেশের মধ্য দিয়ে, রাস্তা দিয়ে, সবুজ বাংলাদেশ দেখতে দেখতে। তা ফতুল্লা গিয়েছেন যশোর বাংলাদেশ প্রতিষ্ঠিত শিল্পী গোষ্ঠীর আমন্ত্রণে।
সত্যেন সেন জন্ম জয়ন্তী উপলক্ষে প্রতি বছর ওরা যে অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানে একজন শিল্পী হিসেবে প্রত্যুদা গিয়েছিলেন। পরে অবশ্য আরো একবার গিয়েছিলেন, কিন্তু ঢাকার 6 জন মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। ফরিদা পারভিন উপস্থিত ছিলেন, মিতা হক উপস্থিত ছিলেন, রামেন্দু মজুমদার উপস্থিত ছিলেন, আমাদের নূর ভাই আজাদুজ্জামান নূর, মিতা হক, এরকম সমস্ত শিল্পী, এবং অনেকেই মাটিতে বসে গান শুনেছেন, কারণ ইলদামের জায়গা ছিল না। মতিয়া চৌধুরী অতক্ষণ ধরে বসে বসে গান শুনবেন, এটা আমার কাছেও কল্পনার মধ্যে ছিল না, আমি হতবাক্যে হয়েছিলাম। শিল্পকলা একাডেমি তারপরে ছায়ানটে হল অনুষ্ঠানটা, ওই ছায়ানটেই আমি দেখেছিলাম রামেন্দুদা, মফিদুল হক, এরা মাটিতে বসে গান শুনছে, কারণ কোথাও মানে একটি চেয়ারও ফাঁকা নেই। ছায়ানটের অনুষ্ঠানের পর নারায়ণগঞ্জে একটা অনুষ্ঠান হলো, ওখানে বন্ধু মলয় দাস ও উদ্যোগ নিয়ে ব্যবস্থাপনা করেছিল, সেখানে আমরা ওখানে প্রত্যুদার একটা অনুষ্ঠান হলো। সেখান থেকে ফিরে যশোর শর্ত দিয়েছিল যে কোনো ভাবেই হোক যশোরে মানে প্রোগ্রাম করতেই হবে, তা প্রত্যুদা রাজি হয়েছিলেন। তা সেই ফেরার পথে যশোরে ট্রেনে এসে যশোরে অনুষ্ঠান করে আমরা তারপর কলকাতায় ফিরে আসি। যশোরে একটা ঘটনা বলি, যশোরে একটা মঞ্চ, একজন শিল্পী, কোনো বক্তৃতা নয়, কিচ্ছু নয়, শুধু প্রতুল মুখোপাধ্যায়ের গান। বেশ কিছু পুলিশ কর্মী ছিলেন, তারা প্রতুলদার গানও শুনছেন, দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে একটি মেয়ে হঠাৎ মঞ্চে উঠে এলো, এসে বললো, দাদা একটা ছবি তুলবো। ড্রেস পরা, প্রতুলদা আরো দুটি মেয়ে নিচে দাঁড়িয়ে ছিল, তাদেরকেও ডেকে নিলেন। ছেলে পুলিশ যারা ছিল তারাও উঠে এলো, এবং সবাইকে নিয়ে প্রতুলদা একসঙ্গে হাতে হাত মিলিয়ে তিনি ছবি তুললেন। এই হচ্ছে, মনে আছে পিরোজপুর থেকে, মাগুরা থেকে, খুলনা থেকে সব বাস ভাড়া করে এসেছিল এই কর্মসূচিতে যোগ দিতে, প্রতুলদার গান শুনতে। এবং খুলনা খুবই চেয়েছিল প্রতুলদা যদি একবার ঘুরে যায়, সেটা সম্ভব ছিল না আমাদের কর্মসূচি অনুযায়ী, অন্তত বৌদির অনুমতি ছিল না। তা সেক্ষেত্রে খুলনা আর যাওয়া সম্ভব হয়নি। আমরা ওখান থেকে সীমান্ত পেরিয়ে একটা গাড়ি নিয়ে ফিরে এলাম। প্রতুলদা হেমন্তী মঞ্জুরি বলে একটু মেয়ে, তাকে দুটো গান তুলে দিয়েছিলেন। মিতা প্রতুলদার অনুষ্ঠানে মিতা পাশে বসে পড়ল, মিতা হক এক অনন্য শিল্পী। মিতা দুটি রবীন্দ্রসঙ্গীত গাইল প্রতুলদা গাইবার আগে, এবং তারপর দ্বিতীয় গানটা প্রতুলদা বললেন, তুমি চেষ্টা করো, তুমি পারবে। মিতা একই সঙ্গে গাইবার চেষ্টা করলো। তো এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো মানুষকে এত বেশি নাড়া দেয়, মানুষকে এত বেশি উদ্দীপ্ত করে। একটি প্রতুলদার সঙ্গে ঝাড়খণ্ডে গেছি, বিহারে গেছি, আরো বহু জায়গায় গেছি। আর বাংলাদেশের বিষয়টা এই জন্য বললাম যে প্রতুলদার উপস্থিতিটাই সংবাদপত্রে লেখা হলো, মাস্টারটা ছিল তোমাকে অভিবাদন কমপ্লেট, লিখেছিলেন একজন বিখ্যাত সাংবাদিক। তিনি তার পত্রিকা এই হেডলাইনটা প্রকাশ করেছিলেন। প্রতুলদা গিয়েছিলেন কোন সালে?
90-এর পর আমি দীর্ঘায়িত করব না, অনেকেই বলবেন। আসলে প্রথমটা দীর্ঘদিন আমাদের সংগঠনের সভাপতি ছিলেন, ভাষা সংস্কৃতি ভাষাধিকার মঞ্চ। আমরা সত্যি সত্যি আমাদের অভিভাবককে হারিয়েছি, আবার নতুন করে ভাবনা চিন্তা করতে হবে, কিন্তু আপনার যে রসদ সেটা তার কাছে পাবো জানি না, আমাদের খুঁজে দেখতে হবে। আপনাদের সবাইকে অভিনন্দন, প্রতুলদার প্রতি প্রণাম। ধন্যবাদ রতনদা। আমরা এরপরে আমাদের সভাপতি শ্রী কল্যাণ রুদ্রর কাছ থেকে তার দেখা প্রতুলদা সম্পর্কে কিছু জানব। নমস্কার। আজকে মতো একটা দিনে আমাদেরকে এইভাবে প্রতুলদার স্মৃতিচারণ করতে হবে, সেটা এত তাড়াতাড়ি আমি অন্তত ভাবি। প্রতুলদার মৃত্যুটা খুব অপরিণত বলবো না, কিন্তু কাউকে কাউকে এই পৃথিবীর প্রয়োজন থাকে। কাউকে কাউকে দেখলে আমার অনেকদিন বাঁচতে ইচ্ছে করতো। তার মধ্যে যেমন আমার মনে পড়ছে সমর বাগচির নাম, বিজ্ঞান আন্দোলনের পথিকৃৎ। উনি যেখান থেকে এসছেন সেখানে কমল চক্রবর্তী থাকতেন। উনি 30 লক্ষ গাছ লাগিয়ে একটা জঙ্গল তৈরি করেছিলেন, আর প্রতুলদা তো অবশ্যই। আমার সৌভাগ্য যে প্রতুলদার মতো মানুষের সাথে আমি পৃথিবীতে কিছুদিন বেঁচেছি। আপনারাও ভাগ্যবান। প্রতুলদা বিরল মানুষ ছিলেন, অত্যন্ত বিনীত, ইংরেজিতে যাকে বলে ওয়েল রেড, খুব পড়াশোনা, সংখ্যাতত্ত্বের মানুষ, রসবোধটা প্রখর, আর ছিল বাচ্চাদের জন্য একটা গভীর ভালোবাসা। আমি 2016 সালে একটা ভাবনা ভাবতে আরম্ভ করি যে পরিবেশ নিয়ে বাচ্চাদের সচেতন করাটা খুব জরুরি। তো আমি প্রথম যেটা ভেবেছিলাম যে বাচ্চাদেরকে যদি ছুতে হয় তাহলে কার্টুনে করলে কেমন হয়। তো প্রথম আমি চণ্ডী লাহিড়ী তখন ছিলেন, চণ্ডী লাহিড়ীকে অনুরোধ করেছিলাম যে চণ্ডীদা আপনি কয়েকটা বিষয় বলছি, যেমন ধরুন গঙ্গার দূষণ, বাতাসের দূষণ, আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা, এর উপরে আপনি ছবি আঁকবেন। ছবিগুলো যখন আঁকলেন, এইরকম ছবি, এরকম অনেকগুলো ছবি আছে এর মধ্যে, আমার তখন মনে হলো যে বাচ্চাদের কাছে আরেকটু যদি হৃদয় ছুতে হয় তাহলে যদি পাশে ছড়া লেখা যায়। তো প্রতুলদাকে অনুরোধ করেছিলাম। প্রতুলদা বলল আগে ছড়া পরে ছবি হলে ভালো হতো, তো তুমি আমাকে কঠিন একটা সমস্যায় ফেললে। তাই আমি বললাম দেখুন আপনি পারবেন, আর আমি এই স্বপ্নটা যখন দেখেছি এটা আমি করবোই, আর আমার কাছে আর কেউ নেই যে এই কাজটা করতে পারে। সঞ্জয় বলল যে প্রতুলদা ওকে বলেছিলেন, উনি আমাকে বলেননি, এই ছড়াগুলো উনি এক রাত্রে ছবিগুলোকে দেখে এঁকেছিলেন এবং পরে আমরা এটা প্রকাশ করি। আমাদের মাঝে মাঝে আমি বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান চলে প্রতুলদা আসতেন। শেষ যখন প্রতুলদা খুব অসুস্থ, তখন সিদ্ধার্থ যখন আমাকে খবর দিল যে না না ওগুলো ম্যালিগনেন্ট নয়, তখন প্রতুলদাকে আরেকবার ফোন করে বলেছিলাম প্রতুলদা একটা বাচ্চাদের অনুষ্ঠান করবো, আপনি আসবেন? বলল হ্যাঁ যাবো। কিন্তু অনুষ্ঠানের দিন সকালে আমাকে বললেন যে দেখো কাল রাতে আমার শরীরটা খুব খারাপ ছিল, আমি না ঠিক বাচ্চাদের মতো হতে পারবো না আজকে, আর ঠিক ওদের মতো না হতে পারলে, ওদের হৃদয় না ছুতে পারলে ওই অনুষ্ঠানটা খুব জমবে না। তাই বললাম না না ঠিক আছে, আপনি বিশ্রাম নিন, আপনি ভালো থাকুন, সেটাই জরুরি, আমি কোনো রকমের আপনি সুস্থ হলে আরেকবার হবেন। তো প্রতুলদার নানান কথা মনে আসছে, আমাকে ছোট মনে করিয়ে দিল বোধহয় 2011 সাল আমরা সালুয়াতে একটা অনুষ্ঠানে গেছিলাম। এরকম কথা ছিল যে ছোটরা যেসব পরে ওইসব
একটু হবে, তারপরে আমাকে বোধহয় নদী ফদী জল টল দিয়ে একটু বলতে হবে, তারপর পুতুলদা গান গাইবেন। তো বোধহয় দুয়েক স্থানীয় মহিলা, বাচ্চা, ছাত্র ছাত্রী এরা উপস্থিত। তো ছোটন বলার পর আমি কিছুটা বলার পরে আমি নামলাম, তারপর পুতুলদা গান গাইলেন। সন্ধে হয়ে আসছিল, অনেকগুলো গান যে গেয়েছিলেন তাই নয়। পুতুলদা নামার পর প্রায় দুয়েক যারা উপস্থিত ছিলেন সকলে পুতুলদাকে প্রণাম করলেন। ফেরার পথে বম্বে রোডে প্রচন্ড জ্যাম। তা আমি পুতুলদাকে ভাবছিলাম, পুতুলদাকে বললাম যে পুতুলদা কত বছর গান শিখেছেন? বললো আমি তো প্রথাগত গান শিখিনি, আমি দেখুন আমিও প্রায় বছর 40 নদী শিখেছি, কিন্তু আমার দিকে তো তাকালোই না। তো আমার মনে হচ্ছিল যে আমিও যদি নদী না শিখে গান শিখতাম তাহলে ওই প্রণামগুলো আমিও দুটোটা পেতাম। তো প্রতুলদা বলে, তুমি এসব রসিকতা করছো, বৌদি ক্ষমা করবেন। আমাকে বলে, আমি ভাবছি এত রাত হয়ে গেছে, সর্বারই বাড়ি গেলে গিয়ে কেমন করে তাকাবে। এই গভীর রসবোধটা ওনার ছিল। এই রসবোধটা না থাকলে মানুষ সম্পূর্ণ হয় না। সঞ্জয় যে বিতর্কের কথা বলল, সেটা আমিও লক্ষ্য করেছি। আমাদের কিছু অতি বিপ্লবী বন্ধু বান্ধব যা লিখেছেন, যেমন ধরুন, আর সাংবাদিকতায়ও মাঝে মাঝে এমন টুইস্ট হয়। যেমন কবির সুমন বলেছেন আসলে পুরো ইন্টারভিউতে, প্রতুল মুখোপাধ্যায় গায়ক ছিলেন না, প্রতুল মুখোপাধ্যায় ছিলেন একটা ফেনোমেনন। এই দ্বিতীয় সেন্টেন্সটা বাদ দেওয়া হয়েছে, শুধু রাখা হয়েছে প্রতুল মুখোপাধ্যায় গায়ক ছিলেন না, ওইটা শিরোনামে। ফলে এই ধরনের সাংবাদিকতা একটা বিপদ ডেকে আনে। তেমনি যেমন ডেকে এনেছে পুতুলদা কেন শাসকের এত ঘনিষ্ঠ, কেন তিনি উপহার গ্রহণ করেন। আমি এসব নিয়ে কিছু বলবো না। আমি খালি একটা কবিতা আমার স্মৃতি থেকে একটু বলার চেষ্টা করবো আপনাদের, যদি আমার স্মৃতিতে সবটা থেকে থাকে। এই বিতর্কে তখনও এতটা দানা বাঁধেনি। প্রতুলদা অভিভাবকের মতো কাকে কি বলছেন আমি তার নাম করবো না, আপনারা আপনাদের বিদ্যাবুদ্ধি দিয়ে বুঝতে পারবেন। প্রতুলদা লিখছেন, অমৃতবা সংযম থাক তোমার স্বভাব জুড়ে, ক্ষমতা দম্ভ থেকে থাকো তুমি হাজার যোজন দূরে, আধিপত্যের সঙ্গে লড়াই পেয়েছি তোমার দেখা, এবার লড়াই নিজেরই সঙ্গে, এই যুদ্ধে তুমি একা। অহমিকা যেন পরাজিত হয় সহিষ্ণুতার কাছে, জয়ী হবে তুমি, শুভকামীদের এখনো সে আশা আছে। এটা খুব বেশি জায়গায় প্রকাশিত হয়নি। আমরা একটা ছোট্ট পত্রিকা করতাম, আমি প্রতুলদার অনুমতি নিয়ে বলে, প্রতুলদা ছাপবো? প্রতুলদা কিন্তু ভয় পাননি, প্রতুলদা নিশ্চয়ই ছাপবে। এটা হচ্ছে একজন অভিভাবক যেভাবে শাসককে বা তার প্রিয়জনকে মনে করিয়ে দেয় যে তোমার ঔদ্ধত্যের সীমা তুমি অতিক্রম করো না, অহমিকা যেন পরাজিত হয় সহিষ্ণুতার কাছে, অথবা এবার লড়াই নিজেরই সঙ্গে, এই যুদ্ধে তুমি একা। এটা হচ্ছে ব্যতিক্রমী প্রতুলদা। তবু তাকে নিয়ে এইসব কথা আমাকে ব্যথিত করেছে। আমি এগুলো থেকে আজকাল দূরে থাকার চেষ্টা করি। আমি কোনোটার উত্তর দিইনি। সিদ্ধার্থ কিছু কিছু উত্তর দিয়েছিল, সিদ্ধার্থ তার স্বভাব অনুযায়ী এগুলোতে রিয়াক্ট করে। আমি বলি, ক্রুশবিদ্ধকালে যীশু খ্রিস্ট নাকি বলেছিলেন যে ঈশ্বর এরা কি করছে এরা জানি না, তুমি এদের ক্ষমা করো। আমি নাস্তিক, তবু আমি বলি যে আসুন ওদের ক্ষমা করি। ভালো থাকবেন সকলে, আমার নমস্কার নিই। প্রতুলদার অনেকটাই আমরা যেন আমাদের চোখে ভেসে উঠলো, প্রতুলদা ঠিক এমনটি ছিলেন। আমার সঙ্গে খুব অল্প দিনই দেখা হয়েছে, কিন্তু ঠিক এই রূপটাই আমি পেয়েছি খুঁজে। এর পরবর্তী বক্তা বদিউর রহমান। সম্মানিত সভাপ্রধান, উপস্থিত সুধী মণ্ডলী, খুব কঠিন অবস্থা তো আমার জন্য। আপনাদের পুতুলদা কাছের মানুষ, আমরা দূর থেকে দেখা না শোনা পুতুলদা, তার সম্পর্কে বলা খুব কঠিন।
তারপরও জন্মিলে মরিতে হবে জানে তো সবাই, মরণে মরণে অনেক তফাৎ আছে ভাই। পুতুলদা প্রমাণ করে গেলেন যে মরণে মরণে অনেক তফাৎ, অনেক ফারাক। কিন্তু মরে গেলেন। দাদার সাথে আমাদের পরিচয় খুব কম। 2015 সালে যখন আমরা সত্যেন সেন জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতা আয়োজনের 2য় বছর, প্রথমবারে গেলেন অজিত পান্ডে, 2য়বারে পুতুলদাকে। কেন জানেন তো? একটু নাক ছিটকানো কথা এরকম, আমাদের বাংলাদেশের একজন শিল্পী, পেছনে তার বড় একটা পত্রিকার সমর্থন, তিনি আমি বাংলায় গান গাই গানটি নিজের বলে বাংলাদেশের একটি টেলিভিশনে প্রচার করলেন। প্রচারিত হলো, সবাই জানলো মুখের গান এটি। আমরা যখন জানলাম যে এটি পুতুল মুখোপাধ্যায়ের গান, পুতুল মুখোপাধ্যায়ের বাংলার সন্তান, আরেকটা খুব নারীর চোখ আছে, সেটি আপনারা আমাদের আঞ্চলিক ভাষায় যদি বোঝেন ভালো, না বুঝলে না বোঝা ভালো। মগবাড়ি বরিশাল, পুতুলদা বরিশাইলে বলা, রতনদা বরিশাইলে বলা, আমিও। তখন আমি আহ্বায়ক এই উৎসবে বললাম ওনাকে আনতে হবে। এই পশ্চিমবঙ্গে আমরা পূর্ববঙ্গ বা বাংলাদেশে যারা সংস্কৃতি চর্চা করি তাদের হারকাঠিকে জানেন? হারকাঠি চেনেন? হারকাঠি, এ বাও ডাইন মেলে না, এ ডাইন বাও মেলে না। নদী অন্ধকারে যখন নৌকা চালায় তখন সামনে বাঁশ নিয়ে একজন লোক থাকে, সে ডান দিকে মারে বাঁ মেলে না, বাঁ দিকে মারে বাঁ মেলে না, তখন পথ সামনে চলে। এই সংস্কৃতি চর্চার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে আমাদের হারকাঠি রতনদা। রতনদাকে বললাম, দাদা এই এই ঘটনা কি হবে? অনেক অনেক কষ্ট করে তিনি গেলেন বা তাকে নেওয়া গেল। ফল কি হলো জানেন তো? জানেন না? জানাই, এই বলে 2 জানায় বাঙালি ছিলাম রে। কি বলে, আমি এখন, তোমরা এখন বাংলাদেশ আমার গাও। দেখো দেখি কাণ্ড খান, 2 জনে বাঙালি ছিলাম, দেখো দেখি কাণ্ড খান, তোমরা এখন বাংলাদেশি আমার গাও ইন্ডিয়ান। এই গানটি এই যাওয়ার উপলক্ষে রচিত। এই গানটির মধ্যে সব কথা আছে, সকল অনুভূতি আছে। একটু ভুল বোঝাবুঝি ছিল, তারপরে মায়ের দেশের লোক এত নিমন্ত্রণ করলে কি না যাওয়া বা না গিয়ে পারা যায়, তাই আসলাম। এবং এখনো শুনছি এই পাকুটের গান শুনে, বাংলাদেশি লোকদের কথা বলছেন যে এখনো শুনি ওই বাঙালি ভাই বোনরা আমার দেশে আমার এই পাগলের গান শুনে। এই গানটির সৃষ্টি হয়েছে পুতুলদার প্রথম বাংলাদেশ যাওয়ার উপলক্ষে। গানটি যখনই শুনবেন তখনই দেখেন কি মজাটা। 2 জনে বাঙালি ছিলাম, দেখো দেখি কাণ্ড খান, ওরা এখন বাংলাদেশি, মোরে কয় ইন্ডিয়া, আমারে কয় ইন্ডিয়ান। দেখেন কোথায় অনুভূতি, একজন বাংলাদেশি আর একজন ইন্ডিয়ান, সেই অনুভূতির বহিঃপ্রকাশ সুরে। আমি গানের কথা তো বলবো না, হয় এখানে অনেক গানের লোক আছেন, কিন্তু একটু তো বলতে হয় গানের লোক। পুতুলদা তো গান গায়ক শিল্পী না, কিচ্ছু না। পুতুলদা আপন মনে যে কথা জেগেছে তিনি সেটি প্রকাশ করেছেন। আমরা গদ্যে বলি, আমরা ছন্দহীন ভাবে বলি, উনি ছন্দ বলেছেন, সুরে বলেছেন। আমি গানের লোকদের সাথে একটু বিরোধিতা করে বলি, খুব সকলে বলেন কি জানেন তো, পুতুলদা খালি গলায় গান গাইতেন। পুতুলদা কি খালি গলায় গান গাইতেন? না, পুতুলদা গলায় গান গাইতেন।
খালি গলা আর গলার মধ্যে ফারাক আছে। খালি গলা মানে কি? যার সাথে অনুষঙ্গ নাই, যন্ত্রানুষঙ্গ নাই, যান্ত্রিক যন্ত্রানুষঙ্গ নাই, যারা এখন বুঝবে। আগে তবলা শিখতে হতো, এখন পাশে একটা স্পিকার দিলেই তবলার বোল বেরিয়ে আসে আর তার সাথে সাথে গান করা যায়। একে বলি আমি যান্ত্রিক যন্ত্রানুষঙ্গ। কোন অনুষঙ্গ নাই পুতুলদার কণ্ঠে, কেবলই কণ্ঠ দিয়ে গান গেয়েছেন, কেবলই কণ্ঠ। আপনারা কি দেখেছেন? মনে আছে? একটু মনে করুন। গান গেতে উঠেই একটু সুর আওড়াতেন। আমি তো সুরের লোক না, আমি বলতে পারছি না, ওনারা যারা সুরের লোক তারা বলবেন যে একটু এরকম করে বলে তারপর সে গানটা ধরতেন। গানটা ধরতেন এবং শেষ পর্যন্ত গানটা করতেন, কখনোই থামে। খুব মনে আছে শিল্পকলা জাদুঘরে, জাতীয় জাদুঘরের যে মূল অনুষ্ঠানটি টোটাল সম্পূর্ণটা রেকর্ড করা আছে বাংলাদেশে বিভিন্ন টেলিভিশনে, এটাই প্রচারিত বেশি হয়। সেইখানে আমি সামনে বসা, আমার এক সময় মনে হলো যে দাদাকে বোধহয় একটু জল দেওয়া দরকার। আমি বললাম একটু ইশারা করে, না লাগবে না। তো গিয়ে গেলেন। কতক্ষণ গাইতেন? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা গেয়েই চলেছেন। না গাচ্ছেন না বলছেন, কণ্ঠে সুরে সুরের মাধুরী মিশিয়ে কথাগুলো বলে যাচ্ছেন। আমার কথা, আপনার কথা, মানুষের কথা, মানবতার কথা, মানব মুক্তির কথা, কোনো কিছুই বাদ যায়নি তার কথা থেকে। তাকে যে যেভাবে মূল্যায়ন করেন, মানুষটি প্রচন্ড ভাবে মানুষ এবং মানুষের মুক্তির কল্যাণে ছিল তার মূল ব্রত। তাই তিনি একজন মানবিক মানুষ, তিনি অনেক বড় হৃদয়ের মানুষ। বড় হৃদয় নিয়ে তিনি সকল কিছু দেখেছেন উন্মুক্ত ভাবে এবং একেবারে খোলাখুলি ভাবে। কোনো কথা কখনো তার চোখে বাজেনি। আমি প্রতিদিন, প্রায় প্রতিদিন, না হলেও যেদিন যেদিন বক্তৃতা হয় ঢাকাতে শহীদ মিনার, আমি বলেছি অতুল মুখোপাধ্যায়ের একটি গান উদ্ধৃতি করে, আলু বেচো, ছোলা বেচো, বেচো বাখর খানি, বেচো না বেচো না সোনা বন্ধু তোমার চোখের মণি। কারণ চোখের মণি বিক্রি হয়ে গেলে আর কিছু দেখতে পারবে না, একচোখা হয়ে যাবে। আসুন আমরা সবাই মিলে 2 চোখ খুলে অতুল মুখোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে চোখের মণিকে ধারণ করে যা দেখবো তাকে নিজের মেধায় নিয়ে আমাদের স্বপ্ন কখনো আমরা বিক্রি করবো না। আমরা কখনো স্বপ্ন থেকে বিচ্যুত হব না। এই স্বপ্নই আমাদের একসময় মানবতার দিকে, মানব মুক্তির পথের দিকে নিয়ে যাবে, এমনই আমাদের প্রত্যাশা হোক। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে আমি অনুরোধ করবো বীরবাণী দিকে, বীরবাণী চ্যাটার্জি প্রতিভা সম্পর্কে কিছু বলবো। নমস্কার। আজ আপনাদের সামনে উপস্থিত হতে পেরে নিজেকে খুব সম্মানিত বোধ করছি। কিন্তু যে কাজের জন্য আমাকে ডাকা হয়েছে, মানে বলেছি তারা বলেছেন আর কি, তো সেই কাজে আমি কতটা উপযুক্ত সেটা আমার নিজেরই খুব সন্দেহ লাগছে। মানে চামচে করে তো আর সমুদ্রের জল মাপা যায় না, আমি সেরকমই একটা কাজ করতে এসেছি। যাই হোক, এতদিনে আপনারা তো জেনেছেন প্রতুলদার জন্ম বরিশালে, কিন্তু তার কৈশোর এবং বালক অবস্থাটা চুঁচুড়োতে কেটেছে। হুগলি কলেজিয়েট স্কুলে আমার দাদা সহপাঠী ছিলেন উনি, এবং সেই সূত্রে আমাদের বাড়িতে আসা। ওনাদের বাড়িটা ছিল
আগে যে বাড়িতে ওনারা বাড়ি কিনে চলে যান মতিঝিলে, তার আগে যে ভাড়া বাড়িতে থাকতেন সে বাড়িটা ছিল একদম আমাদের বাড়ির কাছে। সেই জন্য দাদার বন্ধু হিসেবে প্রথমে আসলেও পরে প্রতুলদা একদম স্বচ্ছন্দ হয়ে গেছেন। আমরাও প্রতুলদাকে জানতাম যে মানে নিজের দাদার থেকে কিছু আলাদা কিছু নয় আর কি। তো আর প্রতুলদাও বলতেন যে গঙ্গার ধারের আমাদের এই ভূতের ভবন বাড়িটি, তার লাইব্রেরি, তার পাশে বিশাল মাঠ, এগুলো তাকে খুব আকর্ষণ করতো। এই জন্য উনি প্রায়ই আসতেন মাঝে মাঝে। এবার এমনিতে উনি খেলাধুলা করতেন ছোটবেলায়, কিন্তু তার বইয়ের জগতেটাই ছিল তার মেন স্বপ্নের ব্যাপার। এমনিতে হুগলি কলেজের স্কুলে উনি বরাবর ফার্স্ট হয়েছেন ক্লাসে, প্রচুর তার প্রাইজের বই ছিল। সেই সব নিয়ে তিনি, আমার দাদাও সে কিছু প্রাইজ পেত, আরো কিছু বন্ধু বান্ধবের থেকে বই টই নিয়ে উনি একটি ছোটবেলাতে একটি লাইব্রেরি করেছিলেন, ছোটদের লাইব্রেরি আর কি। তারপরে যখন ক্লাস 7-8 পড়েন তখন স্কুলে একটি হাতে লেখা ম্যাগাজিন প্রকাশ করতে শুরু করেন, সেটার নাম ছিল যাত্রী। সেই নামে এবং সেই বইটি যেদিন প্রকাশ হতো সেদিন স্কুলে 2 ঘন্টা ক্লাস বন্ধ থাকতো। সুতরাং মানে এটাতে খুব শুধু ছেলেখেলা ছিল তা না, শিক্ষকদের সকলেরই বেশ মানে এর পিছনে একটা আগ্রহ ছিল। এবং সেই জন্য উনি সেই ম্যাগাজিনে নিজেও লিখতেন এবং সম্পাদনার কাজটাও তিনি করতেন। যাই হোক, এছাড়া প্রতুলদা যেটা ছোটবেলা থেকে মানে এই কথাগুলো এই কারণে বলছি যে তার ছোটবেলা থেকে মানে পছন্দটা একটু অন্যরকমের ছিল। যে বয়সে হয়তো ছেলেরা দল বেঁধে পিকনিক করে, ঘুরতে যায়, ঘুড়ি ওড়ায়, সরস্বতী পুজো করে, কিন্তু তখন ওনার পছন্দটা কিন্তু একটু অন্য ধরনেরই ছিল। তারপর আমাদের চুচুড়োর বাড়ি বললাম, পাশে বিরাট মাঠ ছিল। প্রতি বছর শীতকালে সেখানে ওই সংস্কৃত মহাসম্মেলন হতো, সংস্কৃত সাহিত্য পরিষদ আয়োজিত। সেখানে অনেক বড় বড় বিদ্বজ্জনেরা আসতেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী আসতেন, তিনি ভাগবত পাঠ করতেন। তারপরে হরিপদ ভারতী, কালিদাস নাগ, বিবেকানন্দ মুখোপাধ্যায়, তারপরে ডক্টর গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় এবং মাধুরী মুখোপাধ্যায়, তারপরে ডক্টর রমা চৌধুরী, তারপরে ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, এরকম অনেক বড় বড় বিদ্বজ্জনেরা আসতেন। সেই সংস্কৃত মহাসম্মেলনে প্রতুলদা তখন খুবই ছোট, ওই 7-8 পড়াই বোধ হয়, তার একটু বড়, কিন্তু তিনি প্রথম থেকে শেষ অবধি শীতকালে এসে বসে থাকতেন। শুধু বসে থাকতেন না, ওখানে তিনি আবৃত্তিও করতেন। সংস্কৃত উচ্চারণ খুব স্পষ্ট ছিল। সংস্কৃত উচ্চারণে কখনো দশাবতার স্তোত্র, কখনো চণ্ডীর থেকে অপরাজিতা স্তোত্র, এসব তিনি খুব ওখানে পাঠ করতেন। এবং এই যে মানে এত বড় বড় লোকেদের মানে তারা বক্তব্য রাখছেন, ওই বয়সের ছেলে কেউই প্রায় সেসব দিয়ে থাকতো না। অনেক সময় হতো আমার মা চিন্তা হতো যে এই ঠান্ডা হাওয়ায় ছেলেটা বড়গা ছেলেটা বসে আছে, তোরা গিয়ে চাদরটা দিয়ে একটু সোয়েটার ফোয়েটার পরা, খুব একটা মানে বাহুল্য কিছুই ছিল না, খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। এবং আসতেন, তারপরে হয়তো বসে আছেন অনেক রাত অব্দি, তখন মা আর কি আমাদের দিয়ে অনেক সময় চাদর পাঠিয়ে দিত যে ঠান্ডা লেগে যেত। তারপরে সেই সময় ওই সংস্কৃত সম্মেলনে আমার বাবার পিসিমারা আসতেন। পিসিমারা ছিলেন তখনকার দিনের বিশিষ্ট লেখিকা অনুরূপা দেবী, আপনারা হয়তো নাম শুনে থাকবেন। অনুরূপা দেবী, ইন্দিরা দেবী, এরা সব আসতেন। আর প্রতুলদার কাজ ছিল মেনলি মানে সবাইকার থেকে অটোগ্রাফ চাইতেন। অটোগ্রাফের খাতাটা ভবিষ্যতে দুর্ভাগ্যজনকভাবে হারিয়ে যায়। প্রচুর বড় বড় লোকেদের অটোগ্রাফ ছিল। তো অনুরূপা দেবীর কাছেও গিয়েছিলেন অটোগ্রাফ চাইতে উনি বলেছিলেন যে প্রতুল, তুমি অতুল গুণে গুণী, এই কথাটি সবার মুখে শুনি। অতুলতর হোক সে গুণরাশি, অংশ তাহার লঘুক জগৎবাসী। তো আজ ভাবি যে সেই বিদুষী মহিলা কি ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন, যে অতদিন আগে এই ভবিষ্যৎবাণী করেছিলেন। যাই হোক,
এমনি ওনার পারিবারিক জীবন বলতে গেলে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে খুব ভালোই থাকতেন। ওনার বাবার বিশেষ করে অগাধ জ্ঞানের কথাটা উনি সবসময় বলতেন। এবং এই যে প্রতুলদা যে সুর করার একটা সহজাত ক্ষমতা, এটা খানিকটা বাবার থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। বাবাও কিন্তু গান লিখতেন, সুর করতেন, গান গাইতেন, এসব খানিকটা ইয়ে ছিল। আর ভাইদের মধ্যে ওনার বড় ভাইও কবি ছিলেন, আর আরো 2 ছোট ভাই, তারা খুব ভালো শিল্পী ছিলেন। তাদের ওই হুগলি মহসিন কলেজে যখন এক্সিবিশন হতো, তাদের আঁকা প্রচুর ছবি আমি দেখেছি, খুব সুন্দর ছিল। তো প্রতুলদা নিজের ছোটবেলায় একটা নাটকের দলও গড়েছিলেন। সেখানে স্ত্রী চরিত্র বর্জিত যেসব নাটক, ছোটদের নাটক হতো, উনি সেখানে সাধারণত যেসব নাটকে গান গাইবার পাঠ থাকতো, সেই গান, সেই এগুলো করতেন, রোলগুলো করতেন। আর অনেক জায়গায় অনেক কথাতেও উনি মানে সেটাকে সুর বসিয়ে গান করে দিতেন, এবং তাতেও তিনি পদক পেয়েছিলেন সেই সময়। আমি ছোটবেলায় পদক মানে খুব প্রশংসিত হতো সেই গান। গানটা ওনার কাছে খুব সহজাত ভাবেই এসেছিল। আর বাড়িতে মোটামুটি আমরা দেখতে পাই যে খুব একটা সাংস্কৃতিক আবহ ছিল, এবং প্রত্যেকের মধ্যে একটা ক্রিয়েটিভ ব্যাপার ছিল, ভাই বোনেদের মধ্যে, প্রায় অনেকেরই মধ্যে আর কি। তাছাড়া আরো একটি ছোটবেলায় একটি চারিত্রিক বৈশিষ্ট্যের কথা আমার এখন মনে পড়ছে। সেটা হলো যে সেটা বলতে গেলে একটা গল্প বলতে হয়। সেটা হলো যে আমাদের চুচড়োতে 2টো পাশাপাশি সিনেমা হল ছিল, রূপালী আর কৈলি। সেইখানে অনেক সময় শনিবার রাত্রে আর রবিবার সকালে বিখ্যাত যে ইংরেজি ফিল্মগুলো দেখানো হতো। তো সেগুলো তখন আমরা খুবই ছোট, আমার মা দাদা দিদিদের নিয়ে অনেক সময় যেতেন সেই ইয়েতে সিনেমাগুলো দেখাতে। তো অনেকটা এন্টারটেনমেন্ট এবং খানিকটা তাদের আর কি অমর সাহিত্যের সঙ্গে পরিচিত করা এই উদ্দেশ্যে। তো একদিন সন্ধ্যাবেলায় এরকম প্রতুলদা এসছেন আমাদের বাড়িতে, এবং মা বললেন যে তুমি আজকে চলো, আজকে আমরা যাচ্ছি সিনেমা দেখতে, তুমিও চলো। আর কাছেই ছিল বাড়ি। দাদাকে বললেন যে তোমরা দুজনে গিয়ে ওর মাকে বলে এসো যে আজকে রাতে একটু ফিরতে দেরি হবে, আর ওর মা তো কালকে সকালে যাবে। তো প্রতুলদা একটু সময় চিন্তা করলেন, করে বললেন আমার দাদাকে যে না, তোরা আজকে যা, আমার মা কিছুই বলবে না, কিন্তু ভাই বোনেদের তারা কেউ দেখবে না, আমি একা আনন্দ করতে যাব না। তারপর আমরা অনেকবার মার কাছে এই কথাটা শুনেছি, যে আমি একদম চুপ হয়ে গেলাম ওর কথায়। এইটুকুনি ছেলে, তার এত সংযম, এত ব্যক্তিত্ব, যে আমি কিছু বলতে পারলাম না। সত্যি তো এইভাবে যে চিন্তা করতে পারলো, তাই মনে হয় যে বড় মানুষ হতে গেলে আমার মনে হয় আগে ভালো মানুষ হতে হয়, এটা খুব দরকার। আর এমনিতে উনি আস্তিক নাস্তিক কি ছিলেন আমি জানি না, তবে কোনো কারোর অন্যের কোনো বিশ্বাসে উনি কখনো বাধা দিতেন না। আর আমার আগে যিনি বললেন যে প্রচন্ড মানবিকতা, ওনার বাড়ির কাজের লোকের বোনের পায়ে কাটা ফুটে সেপটিক হয়ে গেছে, উনি আগাগোড়া থেকে কোলে করে হয়ে গেছেন, মানে খুবই খারাপ অবস্থা হয়েছিল পায়ে করে সেপটিক হতে, কিন্তু মানে যেভাবে স্নেহ করতেন, মানে মানবিকতাটা অসাধারণ ছিল। আর পড়াশোনার ব্যাপারে তো সাংঘাতিক, তিনি তো মানে বই পড়াটাই ছিল তার প্রচন্ড আগ্রহের ব্যাপার। কোনো সাহিত্যই ওনার বাদ যায়নি, যদিও নিজে সায়েন্সের লোক ছিলেন। তো সংস্কৃত সাহিত্য, ভারতের নাট্যশাস্ত্র, চৈতন্য চরিতামৃত, রামায়ণ, মহাভারত এসবই উনি পড়তেন, ভক্তিতে নয়, কিন্তু মানে সেই সময়কার সমাজ জীবন জানার জন্য, বিষয় বৈচিত্র্য সব জানার জন্য, বা শব্দ কিভাবে শব্দান্তর হয়ে এসছে, কোন শব্দ কিভাবে এসছে, এইসব জানার জন্য এই একটা। তো মানুষের তো মানে একটা বেঁচে থাকতে একটা ফোকাস লাগে, তো ওনার সেই ফোকাসটা ছিল মেনলি এই জানার বিষয়ে আগ্রহ, এটাই। আর তার সাথে ছিল অসম্ভব সেন্স অফ হিউমার, এবং যে কথাগুলো খুব জ্ঞানগর্ভ কথা, শুকনো কথা,
তাকেও তিনি এত সুন্দর রসসিক্ত করে একটা প্রাণবন্ত করে তুলতেন যে আমার মনে হয় যে মানে প্রতুলদার গানের থেকেও প্রতুলদার কথা যেন গানকে ছাপিয়ে যায়, এটাই আমার। এবং উনি নিজেও তাই বলতেন যে আমি গান বলি, গান গাওয়ার থেকে উনি গান বলাটাই মনে করতেন। আর উনি নিজেই এই কথাটা বলেছেন যে ওনার কাছে গান ছিল আলো বাতাসের মতো খুব স্বাভাবিক, আর সারা প্রাণ জুড়েই গান ছিল যেন একটা শাঁখে ফু দিলেই যেমন শাঁখ বেজে ওঠে ওরকমই একটা গান বেরিয়ে আসতো। তো সত্যি আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, আসলে প্রতুলদার কথা তো খুব বেঁধে ধরে বলা যায় না। তো বইগুলোর থেকে ওই আগের দিনও বললাম ওই কথায় কলমে বইটি পড়ে আমি খুব ভালো লেগেছে, আজকের এই বইটিও আমি নিয়ে যাব, আরো কিছু জানতে পারবো। আর তাছাড়া এবার একটা কথা বলে শেষ করবো, সেটা হলো যে সেদিন শিশির মঞ্চে একজন বলছিলেন স্মৃতিচারণার সময় যে আমার যখন প্রতুলদার দেহ রবীন্দ্র সদনের সাহিত্য ছিল, তখন আমার দিদি যখন বসেছিলেন তখন তার দেখে মনে হয়েছিল বেহুলা লক্ষিন্দর। তখন কথাটা শুনে আমার বিদ্যুৎ চমকের মতো লেগেছিল যে এই কথাটা তো আমারও মনের কথা, কারণ দিদিকে যেভাবে দেখেছি, যে নিষ্ঠা, যে মানে অধ্যবসায় নিয়ে যে এরকম মানে যত্ন, আর প্রতুলদাকে যেভাবে মানে অনেকবারই তার অনেক প্রাণঘাতী অসুখ হয়েছে, কিন্তু আবার তাকে স্বাভাবিকতার মধ্যে নিয়ে আসা, তার জন্য দিদিটা লড়েছে। দিদির লড়াও বেহুলার থেকে কম না। দিদির অবস্থা অস্ত্র বলতে ছিল ওই গুগল, সারাদিন রাত হয়তো গুগল পড়ে যাচ্ছে, যদি একটু কিছু করে ভালো করা যায় এই আশায়, এই অস্ত্র ছিল। তো কি বলবো, হ্যাঁ যাই হোক, এদের দুজনের কথা বলতে গেলে এটাই বলতে হয় যে মানে দুজনের আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স বলে যে কথাটা আছে, কেউ কাউকে কোনো নেগেটিভ কিছু তার কেউ চাইতেন না যে তাকে সংশোধন করবো, দুজনেই অ্যাকসেপ্ট করতেন শুধু পজিটিভ গুলো। এই যে বাড়িতে সেদিন বলছিলেন অশোকের কথা যদি বাদও দিই, সাধারণ জীবনযাপনের কথাই যদি বলি, তাহলে সেদিন বলছিলেন অশোক বাবু যে কোনো আসবাবপত্রের বিলাসিতা বাহুল্য কিছু নেই, তো নিত্য প্রয়োজনীয় জিনিসের বেশি বাড়িতে সত্যি কিছু ছিল না। কিন্তু প্রতুলদা কিন্তু যথেষ্ট বড় চাকরি করতেন, মোটা মাইনের চাকরি করতেন। কিন্তু যদি আজকে আমার দিদি সেই সহজ সরল জীবনযাত্রায় নিজেকে সুখী মনে না করত, প্রতুলদার পক্ষে সেটা অসুবিধা হতো কিছুটা। কারণ আসলে আমার দিদিও খুব অল্পেই সন্তুষ্ট, এবং ওদের যে আর কি মানে ভগবানের কৃপায় বলবো বা যাই হোক কল্যাণময়ের কৃপায় তাদের একই রকম মানসিকতা ছিল। তাদের জীবনের যা কিছু উপার্জন সঞ্চয় সবকিছু তারা দিয়ে দিতে চেয়েছেন যে মানুষের প্রয়োজনে। এই যে মানুষকে ভালোবাসা, এটা দুজনের মধ্যে এত বেশি ছিল। তো প্রতুলদা মানতেন না, আত্মা পরজন্ম কিছু মানতেন না, আমি মানি। তো আমার মনে হয় যে এই দুই দেহ আর এক আত্মা, এটা নিশ্চয়ই কোথাও না কোথাও আবার মিলিত হবে। আপনাদের সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানাই, নমস্কার। ধন্যবাদ গীতাদি। আমার একান্ত অনুরোধ, এটা খুব কঠিন কাজ, কিন্তু অনেকেই এখানে বলবেন, সেজন্য প্রত্যেকে যদি খুব সংক্ষিপ্ত একটা কম্প্যাক্ট বক্তব্য রাখেন, আমাদের সকলের বক্তব্যটাই একটু শোনা যায়। আমি পরবর্তীতে দেখে নিচ্ছি আমাদের ফ্রেন্ডস অফ ডেমোক্রেসির পক্ষ থেকে সিদ্ধার্থ গুপ্ত মহাশয়কে কিছু বলবার জন্য। নমস্কার, আমি অত্যন্ত সংক্ষেপে বক্তব্য রাখার চেষ্টা করব। 1985 সাল থেকে প্রতুলদার সঙ্গে সম্পর্ক ছিল। যখন আমরা ছাত্র, প্রতুলদাকে ডাকলে প্রতুলদা আমাদের কলেজ সোশ্যালে সেই গানগুলো গাইতেন, এবং ওনার ওই সলিল চৌধুরী যেরকম একটা অসাধারণ কাজ করেছিলেন সুকান্ত ভট্টাচার্যের কবিতাগুলোকে গানে রূপান্তরিত করে সুর দিয়ে, যেটা আগে কেউ ভাবতে পারেনি, পালকি রানার চলেছে বা এগুলো। প্রতুলদা সেরকম মাসুমের রেড বুকের যে কোটেশন সেইগুলোকে গানে রূপান্তরিত করেছিলেন অদ্ভুত ভাবে।
থাক না হাজার অযুত বাধা, দীর্ঘদূর যাত্রা কিসেরই ভয়, সাহসী মন লাল ফৌজের লাফি হয়ে পায়। বা লাল কমলা হলদে সবুজ আসমানি নীল বেগুনি। তারপর একটা অত্যন্ত পরিচিত, আপনারা সবাই জানেন, জন্মিলে মরিতে হবে রে জানে গো সবাই। এরকম আমি দেখলাম প্রায় 10টা খুব বিখ্যাত কোটেশনকে মাওসেতুংয়ের প্রতুলদা গানে রূপান্তরিত করেছিলেন এবং সাধারণ মানুষ সেগুলোকে অদ্ভুতভাবে গ্রহণ করেছিল। আমরা ছাত্র জীবনে এগুলো শুনে অত্যন্ত উদ্দীপ্ত হয়েছি। আরেকটা গানের কথা আমার বারবার মনে হয়, এই স্লোগান দিতে গিয়ে আমি চিনতে পেলাম নতুন মানুষজন, স্লোগান দিতে গিয়ে আমি জানতে পারলি কে ভাই কে দুশ্মন। অদ্ভুত গান। হ্যাঁ, তো এরকম প্রচুর আছে। একটা শিশু দিবসের গান ছিল, শিশুমেলা, শিশুদিন, শিশু বৎসর, কত মধুমাখা ছবি, আঁকা অক্ষরের, আমার পুরো লাইনগুলো মনে নেই। আলো ঝলমল সভা, ভবিষ্যতেরা খাটে ভূতের ব্যাগার, কুট তাক তাক দাদা কুট তাক তাক, 1 নয় 2 নয় 210 লাখ। অদ্ভুত। ওটা খরার গান ছিল, আমি পরে আর ওটা শুনিনি। একটা বন্যার গান ছিল, একটা বাচ্চা শিশু ভেসে যাচ্ছে, সে মাকে বলছে, মা আমার মরতে একটুকু ইচ্ছে করে না, আমি তোমার পুতুল, আমাকে জড়িয়ে ধরে রাখো। আমার পুতুলটা হাত ছেড়ে চলে গেছে, তাকে আমি ধরে রাখতে পারিনি, আমি তো তোমার পুতুল, আমাকে জড়িয়ে ধরে রাখো, আমাকে ভেসে যেতে দিও না। একটা খরার গান ছিল, একটা অদ্ভুত সুর, মানে একটা মনোটোনাস। আমি পুতুলটাকে জিজ্ঞেস করেছিলাম এরকম সুর কেন? সুরটুর আমরা বুঝি না, নীতিশদা আছেন বলতে পারবে। বললেন যে খরাটা হচ্ছে বন্যা যেরকম একটা হঠাৎ আসে একটা বিপর্যয়, খরার বিপর্যয় কেউ বুঝতে পারে না, খুব স্লোলি মানুষের সমস্ত সম্পদকে ধ্বংস করে দেয়। একটা অদ্ভুত, এটা যারা সুর নিয়ে কাজ করেন বলতে পারবেন, এটা মনোটোনাস লম্বা সুর আর কি, একটা এই বোঝাতে পারছি। আর মানুষ প্রতুলদা, আমি প্রতুলদার অনেকটা সময় চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলাম, সেসব প্রসঙ্গ তুলবো না, কারণ চিকিৎসার ব্যাপারটা তুললে বড় বেদনা হয়। প্রতুলদা হয়তো আরো কিছুদিন বাঁচতে পারতেন, আদারওয়াইজ ভালো ছিলেন। এমনিতে বাজার হাট থেকে আরম্ভ করে সমস্ত কিছু করতেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে যখন গেছে তাকে যে এত তাড়াতাড়ি আপন করে নেওয়া যায়, হেসে গল্প করে, এগুলো সবাই বলবেন। মানুষ প্রতুলদা হিসেবে আমার 2-3টে কথা বলার আছে। আমরা অবশ্যই স্মৃতিসভাকে বিতর্ক সভায় পরিণত করব না, কিন্তু প্রতুলদার যেদিন মৃত্যু হলো সেদিনই, তখনও তার দেহ সাহিত্য, এমন কিছু কিছু ফেসবুকে কমেন্ট এলো যেগুলো আমাদের খারাপ লেগেছে, অরুচিকর। হ্যাঁ, তো আমি তো নিজে অত্যন্ত নাস্তিক, কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেবের একটা কথা মনে পড়লো এই প্রসঙ্গে, যে উনি একবার ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন যে শকুন যত ওপরে উঠুক চোখ থাকে ভাগাড়ের দিকে, আর চাতক পাখি যত নিচ দিয়ে উঠুক চোখ থাকে আকাশের মেঘের দিকে। তো আমাদেরও সেইভাবে নিজেদের গড়ে দেওয়া উচিত। প্রতুলদা বঙ্গ বিভূষণ পুরস্কার পেয়েছিলেন, আমাকে হাসতে হাসতে দেখিয়েছিলেন যে একটা সার্টিফিকেট, একটা যখন মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন, একটা পাস, যেটা দিয়ে যে কোনো জায়গায় ঘোরা যায় ভারতবর্ষের। বলেছিলেন যে আমরা তো জীবনে কোথাও বেড়াতেই যাই না, এই পাসটা কি বাসে ট্রামে চলবে? আমাকে মজা করে বলেছিলেন, ওটা রেলের পাস। তা যাই হোক, আর আমাকে একবার বলেছিলেন যে আমার না বাড়িতে প্রচুর শাল জমে গেছে, তুমি 2-1টা শাল নিয়ে যাও। হ্যাঁ, তো এনিওয়ে দীর্ঘ বক্তব্য রাখবো না। আমাদের ফ্রেন্ডস অফ ডেমোক্রেসি বলে একটি সংগঠন ছিল, তা সেই সংগঠনে প্রতুলদা নিয়মিত আসতেন। আমাদের পত্রিকা মত মতান্তর বলে তাদের কবিতা আপনি শুনলেন। প্রতুলদা একজন মহান মানুষ। গায়ক হিসেবে কেমন সেটা সঙ্গীত জগতের লোকেরা ঠিক করবেন। প্রতুলদার কাছে বসে থাকা একটা আত্মার শান্তি। এমন কিছু মানুষ আছেন যাদের ভদ্রতা, যাদের সৌজন্যবোধ, যাদের ব্যবহার মানুষের মনে একটা পার্মানেন্ট চাপ ফেলে যায়। প্রতুলদা সেই রকম মানুষ ছিলেন। আর উনি
যেহেতু ওনার মানে উনি এবং বৌদি দুজনেই একই ধাঁচের মানুষ, ওনারা প্রতুলদা ওই অসুখ হওয়ার পর অনেকদিন ধরে ছিলেন, মানে শুধু ব্যস্ত ছিলেন শেষ 1 মাস। আমি যতটুকু শুনেছি যে ওনার স্থাবর এবং অস্থাবর যেটুকু সম্পত্তি আছে, বৌদির যখন আর থাকবেন না, আমরা সকলেই কোনো না কোনোদিন থাকবো না, সেগুলো কাদের কিসে দিয়ে যাবে সেই সব ড্রাফট করা, উকিলের বাড়ি যাওয়া, এবং সেই সব সম্পত্তি আমি শুনেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলি দান করে গেছে। আমি অন্তত যতদিন বেঁচে থাকবো, যতদিন আমার মস্তিষ্কের ধূসর কোষগুলো সক্রিয় থাকবে, যদি অ্যালজাইমার বা অন্য কোনো অসুখে আক্রান্ত না হয়, প্রতুলদাকে আমি ভুলতে পারবো না। আজকে এই সভার মাধ্যমে প্রতুলদার আত্মা বলে আমি বিশ্বাস করি না, কিন্তু স্মৃতি আমাদের সারা জীবন থাকবে। এবং এরকম স্বভাব কবি মুকুন্দরাম চক্রবর্তী বা এদের সম্বন্ধে, মুকুন্দ দাস এদের সম্বন্ধে শুনেছি চারণ কবি। প্রতুলদাও একজন চারণ কবি ছিলেন, ব্যালাডুর যাকে বলা যায়। কবি সুমন যেটা বলেছে যে মানুষটা নিজে পুরোটাই একটা গান, সত্যিই তাই। প্রতুলদা সুরকার, গীতিকার, লিরিসিস্ট, তার বাইরে উনি নিজেই একটা গান। উনি একজন আজীবন বিপ্লবী। মাও সেতুং, যাকে আমরা মানতাম, তিনি বলেছেন যে একটা দুটো ভালো কাজ করা অনেকের পক্ষেই অসম্ভব না। যেটা অসম্ভব সেটা হচ্ছে দীর্ঘ কয়েক দশক ধরে ভালো কাজ করে যাওয়া, কখনো কোনো খারাপ কাজ না করা, এবং সর্বদা জনগণের পক্ষে থাকা। এইরকম একজন মানুষ ছিলেন প্রতুলদা। আমরা তাকে হারিয়েছি। তার পরিবারের, বাঙালির, আমরা যারা বন্ধু বা স্নেহভাজন ছিলাম, তাদের সকলের পক্ষে ভয়ঙ্কর ক্ষতি। প্রতুলদা আমাদের মধ্যে সারা জীবন বেঁচে থাকবেন। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান 3টে সংগঠন মিলে করেছে। প্রধান উদ্যোক্তা হচ্ছেন রতনদা, তারপরেতে ফ্রেন্ডস অফ ডেমোক্রেসি আছে, বনভাসী আছে, এবং ভাষা ও সংস্কৃত পরিষদ আছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি এরপরে ডেকে দিচ্ছি নীতিশ দাকে, নীতিশ রায় মহাশয়কে। তিনি কিছু বলবেন এবং আমরা তার থেকে গানও শুনব। আসলে